গতদিন আমরা ভেক্টরের ডট গুণন পড়তেছিলাম। তো ডট গুণনের সূত্রটা কি বা কিভাবে আমরা ডট গুণনের মানটা বের করতে পারি সেটা আমরা দেখছিলাম এবং কয়েকটা বৈশিষ্ট্য পড়ছিলাম। মেবি হচ্ছে বন্টন সূত্র পর্যন্ত পড়ছিলাম, ভেক্টরের ডট গুণের বন্টন সূত্র। তো দেখো আরো কয়েকটা বৈশিষ্ট্য আছে। আমরা এবার ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় তিনটা যে ধনাত্মক অক্ষ আছে সেই তিনটা ধনাত্মক অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর সেই ইউনিট ভেক্টরের ডট গুণ করব। তো দেখো ইউনিট ভেক্টর i ডট i j ডট j k ডট k এটা সমান সমান হচ্ছে 1। তো এবার আমরা দেখব আসলে কি সত্যি কথা নাকি। তাহলে তিনটা অক্ষ x অক্ষ y অক্ষ এবং z অক্ষ। x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর j ক্যাপ, আর z অক্ষ বরাবর ইউনিট ভেক্টরটা হচ্ছে k ক্যাপ। এখন i ডট i মানে x অক্ষ বরাবর একক ভেক্টরের সাথে x অক্ষ বরাবর একক ভেক্টর ডট গুণ করা। ডট গুণের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে এরকম, দুইটা ভেক্টর যদি আমি ডট গুণ করি a ডট b, তাহলে a এর মান b এর মান তাদের মধ্যবর্তী কোণের cos θ। এখন আমি চাচ্ছি i ডট i কি হবে, তাহলে একটু বোর্ডে দেখো i কি ইউনিট ভেক্টর, তার মান কত একক, এক একক। এবার আসো a ডট b মানে a এর মান b এর মান তাদের মধ্যবর্তী কোণের cos θ। তাহলে i ডট i মানে হবে i এর মান ইউনিট ভেক্টর মান এক একক, আবার i এর মান এক একক, i আর i এর মধ্যবর্তী কোণ মানে x অক্ষের সাথে আসলে x অক্ষেরই কোণ, তো এটা তো cos 0 ডিগ্রি, i এর সাথে i এর কোণ 0 ডিগ্রি, তাহলে cos 0। এখন cos 0 কত, cos 0 হচ্ছে 1, তাহলে i ডট i হচ্ছে 1। এবার j ডট j যদি লিখি ঠিক একইভাবে ইউনিট ভেক্টর y অক্ষ বরাবর মান এক একক, মান এক একক, cos 0 এটাও হচ্ছে 1। ঠিক একইভাবে k ডট কেও হচ্ছে 1। তো এটা কি আর দেখানোর দরকার আছে? ওকে। এবার যদি ভিন্ন অ্যাক্সিসের একক ভেক্টরের মধ্যে ডট গুণ করা হয়, এটা তো সেম অ্যাক্সিসের একক ভেক্টরের মধ্যে ডট গুণ করছে। এবার ভিন্ন অ্যাক্সিস ধরো x অক্ষ বরাবর একক ভেক্টর অর্থাৎ i ক্যাপের সাথে y অক্ষ বরাবর একক ভেক্টর j ক্যাপ গুণ করব, ডট গুণ করব। তাহলে i ডট j, j ডট k এবং k ডট i এগুলো হবে হচ্ছে 0। এই যে যদি ভিন্ন ভিন্ন অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ডট গুণ করি তাহলে হবে 0। i ডট j দেখি তো কিভাবে হলো, i এর মান 1, j এর মান ইউনিট ভেক্টর মান 1, i আর j এর মধ্যবর্তী কোণ x অক্ষ এবং y অক্ষ i আর j মধ্যবর্তী কোণ দেখো চিত্রে দেখাই যাচ্ছে, x অক্ষ আর y অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে cos 90 কত, 0। ঠিক একইভাবে j ডট যদি k বলি তাহলে 1 1 cos j ক্যাপ মানে y অক্ষ, k ক্যাপ মানে z অক্ষ, মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, তাহলে হচ্ছে 0। টুল নিয়ে বসে যাও, একটা টুলে দুজন ভাগাভাগি করে বসো। পারা যাবে? তাহলে ভিন্ন অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ডট গুণ করলে 0, শেষ। এবার আমরা দুইটা ভেক্টরের ডট গুণ করব। এই ভেক্টর ax i ক্যাপ, ay j ক্যাপ আর az k ক্যাপ, বি ভেক্টর bx i ক্যাপ, by j ক্যাপ, bz k ক্যাপ, এই দুইটার মধ্যে ডট গুণ করতে হবে। সবাই বোর্ডে দেখাও, লেখাটা গুরুত্বপূর্ণ না, খুবই সহজ জিনিস, বইতে লেখা আছে, আগে বুঝতে হবে। a ডট b তাহলে ax i ক্যাপ, ay j ক্যাপ, az k ক্যাপ, ডট গুণ করতেছি b কে অর্থাৎ bx i ক্যাপ, by j ক্যাপ আর bz k ক্যাপ। দুইটা ভেক্টর ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার মাধ্যমে একক ভেক্টরের মাধ্যমে ভেক্টর দুইটাকে প্রকাশ করা আছে। ডট গুণ করব, গুণে দেখো ওই নিয়ম, আগের নিয়ম, এখানে তিনটা পার্ট আছে ওইখানেও তিনটা পার্ট আছে, তাহলে এখানে এই একটা পার্ট অর্থাৎ ax i ক্যাপ দিয়ে ওই তিনটাকে একবার গুণ করব, আবার এটা দিয়ে ওই তিনটাকে আরেকবার গুণ করব, এটা দিয়ে ওই তিনটাকে একবার গুণ করব। তাহলে আসো এটা দিয়ে যদি ওই তিনটাকে গুণ করা হয় তাহলে ax bx আমি মানগুলোকে একসাথে লিখে নিচ্ছি, আর i ক্যাপের সাথে i ক্যাপের ডট গুণ, i ক্যাপ ডট গুণ i ক্যাপ। এবার এটা দিয়ে এটাকে গুণ করলে ax by i ক্যাপ ডট j ক্যাপ।
ax bz i ক্যাপ ডট কে ক্যাপ প্লাস, এবার মাঝখানের এই পার্টটা দিয়ে আবার ওই তিনটাকে ay bx j ক্যাপ ডট i ক্যাপ, ay by j ক্যাপ ডট j ক্যাপ, ay bz j ক্যাপ ডট k ক্যাপ, এটা দিয়ে আবার ওই তিনটাকে az bx k ক্যাপ ডট i ক্যাপ, az by k ক্যাপ ডট j ক্যাপ, az bz k ক্যাপ ডট k ক্যাপ। দেখো বিশাল একটা লাইন হয়েছে, ঠিক আছে, এবং 6 আর 3 9টা পার্ট। তো এত বড় সূত্র না আসলে, মনে হইতে পারে ভাই বিশাল সূত্র হয়ে গেছে, না দেখো একটু বুদ্ধি খাটাও। এই পার্ট আর এই পার্টটা থাকবে আর সব জিরো। কেন? এই যে এইখানে ভিন্ন অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর ডট গুণ করলে জিরো, তাহলে দেখো i ডট জে কত, i ডট কে কত, এটা জিরো, এটা জিরো, এটা জিরো, এটা জিরো। এবার জিরোর সাথে যা গুণ হবে দুনিয়া গুণ হয়ে যাক জিরো, তাহলে 6টা পার্ট বাদ। এবার কি থাকলো? i ডট i মানে 1, j ডট j মানে 1, k ডট k মানে 1। তাহলে অতএব a ভেক্টর ডট b ভেক্টর সমান সমান হচ্ছে ax bx প্লাস ay by প্লাস az bz। এটা কিন্তু আমাদের ম্যাথ করতে অনেকবার লাগবে এই সূত্রটা ম্যাথ করার সময়। দেখো এইখান থেকে একটা মজার জিনিস দেখানো যায়। আমরা যখন ভেক্টরের কোনো একটা ভেক্টরের মান বের করছিলাম ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায়, যদি একটা ভেক্টর a হয়, ax i ক্যাপ ay j ক্যাপ az k ক্যাপ যদি হয়, তার মান নির্ণয় সূত্রটা কি ছিল মনে আছে? a ইকুয়াল টু রুট ওভার ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। কত কষ্ট করে একটা ঘনক এঁকে ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থার অবস্থান ভেক্টরের সাহায্যে পিথাগোরাস সূত্রে অ্যাপ্লাই করে কত কষ্ট করে এই মানটা বের করা লাগছিল। দেখো তোমার খাতায় লেখা আছে। এটা আমি খুব সহজে এই ডট গুণের সূত্র দিয়েই বের করতে পারি। কিভাবে? এই দেখো a ডট b আছে, আমি a ডট b করব না, আমি a ডট a করব। a ডট a যদি করি তাহলে দেখো কি হয়, ax bx আছে, ওকে, তাহলে ax bx এর জায়গায় আবার ax ই হবে, ay by তাহলে ay by এর জায়গায় আবার ay, az bz এর জায়গায় আবার az। এবার আসো a ডট a, এর মান a আর a এর মধ্যবর্তী কোণের cos θ cos 0 ডিগ্রি, ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। এবার a cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি কত? আর a তাহলে এটা মাথায় রাখবা, অনেক সময় এই জিনিসটা লাগবে। দুইটা ভেক্টর যদি আমি মানে একই ভেক্টর যদি ডট গুণ করি দুইবার আর কি, যে a ডট a এরকম যদি করি a স্কয়ার, b ডট b b স্কয়ার, তাহলে a স্কয়ার হয়ে যাবে সমান সমান ax স্কয়ার প্লাস ay স্কয়ার প্লাস az স্কয়ার। আমার তো দরকার এর মান, a স্কয়ার তো দরকার না, মানের বর্গ তো দরকার না, তাহলে রুট এটা। তাহলে এটা দেখো এই যে কোনো একটা ভেক্টরের মান, দেখো ডট গুণের এই সূত্র দিয়ে মাত্র 2 লাইন 3 লাইনের মাধ্যমে কিন্তু আমি এখান থেকে মান বের করে ফেলছি। ঠিক আছে, বোঝা গেল? চলো এই গুণটা ও ডিটেলস তোলার দরকার নেই, এ তো বইতে আছে। কি তোমরা কি রাজকার্য উদ্ধার করতে গেছিলা বলো? ঘড়ি ছিল না? ঘড়ি ছিল না? খিদার সময় মানে না। আজকে পড়াটা শেষ হোক। এই হয়েছে? কার হয়নি বলো? না ওটা দেখে দেখে কি গুণ করবে?
এটা তোলার কি আছে, মাঝখানের গুণ তোলার কি আছে? হ্যাঁ এই চুপ করে থাকো, কথা বলবো না। কালকে থেকে নিজ ব্যাচে আসবো, মানে আইডিটা দেখবো, আছে অন্য ব্যাচের স্টুডেন্ট আছে বের করে দাও না, এই ব্যাচটা অনেক ছাড় দেওয়া হয়তো, আইডি কার্ড চেক করা হয় না, পড়া ধরা হয় না, কিছুই করা হয় সকালবেলার ব্যাচগুলো পুরো মানে ফর্মে থাকে, অনেক ভয়ে থাকে। সবাই বলে যে আরে আল্লাহ করবে ভয়ে থাকে। এই হয়েছে ওকে। এবার শোনো, দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে ওই দুইটা ভেক্টরের ডট গুণফলের মান হবে 0। কিভাবে দেখো, মুখে মুখেই বলা যায়, a ডট b ইকুয়াল টু ab cos θ। এখন মনে করো a আর b এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, ওকে, তাহলে cos 90 ডিগ্রি, cos 90 0, তাহলে a ডট b এর মান কত? 0। তাহলে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত হচ্ছে তাদের ডট গুণফল 0 হবে। দেখো মুখে মুখে হয়ে গেছে, এবার একটু লিখতে হবে। তাহলে লিখি, দুইটি ভেক্টর পরস্পর লম্ব হওয়ার শর্ত, তাহলে একটা ভেক্টর a আর একটা ভেক্টর b, এই দুইটা পরস্পরের সাথে লম্ব, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণের মান 90 ডিগ্রি। তাহলে a ডট b সমান সমান a b cos θ, থিটার মান 90 ডিগ্রি, তো cos 90 0, তার মানে অতএব a ডট b ডট গুণফল কত হচ্ছে? 0 হচ্ছে, এটাই শর্ত। এখন যদি তোমাকে দুইটা ভেক্টর দিয়ে বলে দেখাও যে উক্ত দুইটা ভেক্টর পরস্পরের উপর লম্ব, তুমি কি করবা? ওই দুইটা ভেক্টর ডট গুণ করবা, ডট গুণ করে দেখাবা 0। যদি 0 হয়, হ্যাঁ কথা ঠিক আছে যে দুইটা ভেক্টর পরস্পরের লম্ব। যদি 0 না হয় তাহলে পরস্পরের উপর লম্ব না, তার মানে কোণ আছে। এইবার দেখে একটু চিন্তা ভাবনা করে বলো তো, গেস করো তো, ডট গুণফলের মান পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে, 0 হতে পারে। 0 যদি হয় তাহলে তো লম্ব, বুঝলাম 90 ডিগ্রি। তাহলে আরেকটা কি মানে পসিবল কেস থাকলো, পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। পজিটিভ হতে পারে আর নেগেটিভ হতে পারলে তখন কি হবে? ঘটনা ঘটে, একটা হবে স্থূলকোণ, কখন স্থূল কখন সূক্ষ্ম? যখন ডট গুণফলের মান মাইনাস হবে তখন হবে স্থূলকোণ, আর যখন ডট গুণফলের মান প্লাস হবে তখন হবে সূক্ষ্মকোণ। তো কিভাবে হইলো আমরা এখন এই জিনিসগুলো একটু ফিল করার ট্রাই করব ম্যাথের মাধ্যমে। তো বুঝলাম, এবার ডট গুণের একটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। দেখো, দুইটা ভেক্টর দেওয়া আছে, a ভেক্টর 2i প্লাস j প্লাস 3k, b ভেক্টর i মাইনাস 2j প্লাস 2k। এক নম্বর প্রশ্ন, ভেক্টর দ্বয়ের ডট গুণফল, কত? ধাপে ধাপে আসি আমরা। দুইটা ভেক্টরকে ডট গুণ করতে হবে। দেখো দুইটা ভেক্টর দেওয়া আছে, ডট গুণের সূত্র আমরা জানি, a ডট b ইকুয়াল টু কি? ab cos θ। দেখো ab cos θ যাইতে পারি, কিন্তু a এর মান পাবো, হয়তো b এর মান পাবো, কিন্তু তাদের মধ্যবর্তী কোণই তো জানি না, তাহলে ওটাতে যাব না। ax bx প্লাস ay by প্লাস az bz। তাহলে ওই সূত্র তুমি লিখবা না, ম্যাথ করার সময় সূত্র লিখবা না, মুখে মুখে করে ফেলবা। বলো তো x এর মান কত? প্লাস 2, ay এর মান প্লাস 1, az এর মান প্লাস 3, bx এর মান প্লাস 1, by এর মান, bz এর মান প্লাস 2। কথা বুঝছো? এবার সহগে গুণ, i এর সহগের সাথে i এর সহগ গুণ করবা, j এর সহগের সাথে j এর সহগ, k এর সহগের সাথে k এর সহগ গুণ করে যোগ করে দিবা। তাহলে 2 গুণ 1 2 যোগ 1 গুণ মাইনাস 2, তাহলে 1 ইন্টু মাইনাস 2, 3 ইন্টু 2, এই দুইটা তো বাদ, প্লাস 2 মাইনাস 2 বাদ, তাহলে পড়ে থাকলো 6। এই যে হয়ে গেছে ডট গুণফলের মান। সহজ ম্যাথ। 2
ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ কত? এই ভেক্টর বি ভেক্টর, দুইটা ভেক্টর দেওয়াই আছে, এদের মধ্যবর্তী কোণ চাইছে, কোণ কত এটা নির্ণয় করতে বলছে। কোণ কিভাবে নির্ণয় করা যায়? চিত্র আঁকা লাগবে? অনেকে আবার করে কি চিত্র আঁকা শুরু করে, দেখো এগুলো তো 3D, এর চিত্র আঁকতে পারবা, চিত্র এঁকে কোণ টোন ওইভাবে কি পরিমাপ করা যাবে? যাবে না, সূত্র ব্যবহার করতে হবে। তাহলে কোন সূত্র? a ডট বি সমান সমান এ বি কস থিটা, এই সূত্র ব্যবহার করতে হবে। তাহলে এইখান থেকে কস থিটা এটা সমান সমান a ডট বি ডিভাইডেড বাই এ বি। কেন এটা কস থিটা এখান থেকে বের করতে চাচ্ছি? কস থিটার মান পাবো, তারপর থিটা ইকুয়াল টু কস ইনভার্স। তাহলে a ডট বি, দেখো তো a ডট বি বের করা আছে কিনা? 6 উপরে, নিচে a এর মান b এর মান, এটা a, তাহলে a এর মান কত বলো তো? রুট 2 স্কয়ার 1 স্কয়ার 3 স্কয়ার, 2 স্কয়ার 1 স্কয়ার 3 স্কয়ার, রুট 1 স্কয়ার মাইনাস 2 স্কয়ার আর 2 স্কয়ার। দেখো এখানে মাইনাস 2 এর পরিবর্তে 2 লিখলেও কোনো সমস্যা নেই, মাইনাস 2 স্কয়ার 4 2 স্কয়ার 4 যা লিখো না, কোনো সমস্যা নেই। এইবার এই ক্যালকুলেশন কে করবে? ক্যালকুলেটর। ঠিক আছে, এখান থেকে হিসাব নিকাশ করবা, যা পাবা কজ ইনভার্স সেইটা ক্যালকুলেটরে একবারে। ঠিক আছে, না বক্স না, উত্তর আছে মুখস্থ 57.69 ডিগ্রি। এটা 3 হয়ে গেল। দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণও বের করে ফেললাম আমরা। এবার এ বরাবর দেখো, মূল ম্যাথ এখন দুইটা করব। এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ নির্ণয় করো। এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ বলো। এ বরাবর বি এর লম্ব অভিক্ষেপ মানে কি বের করতে বলছে? বি কস থিটা। দেখো এইখানে একটা কথা বলি, যেমন আগে ব্যাচে একজন বলতেছিল ভাই এ ডট বি আপনি এই সূত্র দিয়ে বের করলেন, আমি এ ডট বি ইকুয়াল টু এ বি কস থিটা দিয়ে বের করব। এ ডট বি এ বি কস থিটা এই সূত্র দিয়ে বের করব, কোনো সমস্যা আছে? এই সূত্র দিয়ে বের করলে, এই সূত্র দিয়ে বের করা যাবেই না। এটা দিয়ে বের করতে গেলে থিটার মান জানা লাগবে। আর তুমি বলতে পারো যে ভাই থিটার মান বের করে এনে করবো, ওকে, আমার কোনো আপত্তি নেই। থিটার মান বের করতে গেলেই তো তোমার এ ডট বি লাগবেই। মানে কি একটা মানে অদ্ভুত ঘটনা, এই থিটার মান এখান থেকে নিয়ে গিয়ে এখানে বসায় তুমি এ ডট বি বের করবা, সেই এ ডট বি তো এখানে আছে, এইটা তো থিটা বের করতে লাগতেছে। তাহলে এই কারণে আমরা এই সূত্র এইখানে ইউজ করি না। ঠিক আছে, এবার বলা হচ্ছে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ। দেখো একটু চিত্র এঁকে দিই আগে। এটা এ ভেক্টর, এটা ধরো বি ভেক্টর। এ আর বি এর মধ্যবর্তী কোণ থিটা। এর দিক বরাবর বি এর লম্ব বিক্ষেপ মানে বি এর ছায়া, বি এর উপাংশ, এটা এই যে, ঠিক আছে, উপাংশের মান আর কি। তাহলে এটা হচ্ছে বি কস থিটা। এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, তাহলে কি? বি কস থিটা, এটাই বের করতে হবে। এবার বি কস থিটা কিভাবে বের করা যায়? দেখো তাকাও, এ ডট বি মানে এ বি কস থিটা, তাই তো? তাহলে আমার লাগবে তো বি কস থিটা, তো বি কস থিটা ইকুয়াল টু হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ ডট বি ডিভাইডেড বাই এ। বলো এ ডট বি এর মান কত? 6। এ এর মান কত? রুট 14। এই যে এখানে এ এর মান এটা, এই যে এর মান 2 স্কয়ার 1 স্কয়ার 3 স্কয়ার, তাহলে 9 আর 1 10 আর 2 বর্গ অর্থাৎ 4 14 রুট ওভার 14। এই শেষ। এবার 4 নম্বর, এ বরাবর বি এর উপাংশ, অথবা উপাংশ বলে অনেক সময় অংশকও বলে, উপাংশ বা অংশক নির্ণয় করো। বলো কি হবে? এবার দেখো একটু কনফিউশন হচ্ছে, ভাই এটা তো করছি, ওই যে এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ, যা লম্ব বিক্ষেপ তাই উপাংশ। দেখো না, একটু পার্থক্য আছে। পার্থক্য একটা স্কেলার আর একটা ভেক্টর। এই যে লম্ব বিক্ষেপ এটা শুধু মান, এটা স্কেলার। এই যে ছায়ার জাস্ট দৈর্ঘ্যটা, এ বরাবর বি এর ছায়ার দৈর্ঘ্যটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। লম্ব বিক্ষেপ স্কেলার।
আর উপাংশ বা অংশক এটা হচ্ছে ভেক্টর, দিক আছে। মানে সহজ কথায় বললে উপাংশের যা মান তাই হচ্ছে লম্ব বিক্ষেপ। উপাংশ ভেক্টর রাশি, তার মানটাই হচ্ছে লম্ব বিক্ষেপ। তাহলে এখন উপাংশ হচ্ছে এই বি কস থিটাকে ভেক্টর বানাইলে উপাংশ পাওয়া যাবে। বি কস থিটাকে কি বানাইতে হবে? ভেক্টর বানাইতে হবে। দেখো তুমি নিজেই পারবা। আমি তোমাকে বললাম এক্স অক্ষ বরাবর আমি 5 কিলোমিটার হাঁটলাম, বানাও এটাকে ভেক্টর বানাও। তাহলে কি করবা? 5 i ক্যাপ, যে সরণ বাই যে আপনার সরণ ইকুয়াল টু 5 i ক্যাপ, এত কিলোমিটার। তাহলে তুমি দেখো তো এই 5 কে ভেক্টর বানানোর জন্য কি কাজ করছো? যে দিক বরাবর সেই দিক বরাবরের একক ভেক্টর গুণ দিয়ে দিছো। আমি বললাম আমি এক্স অক্ষ বরাবর গেলাম 5 কিলোমিটার, তুমি কি করলা? 5 এর সাথে জে ক্যাপ গুণ দিয়ে দিলা। বলো হবে? আমি যে বরাবর যাব সেই বরাবরের একক ভেক্টর গুণ দিতে হবে, সেই দিকের একক ভেক্টরটাই গুণ দিতে হবে। আমি এক্স অক্ষ বরাবর গেলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর গেলে ওয়াই অক্ষের একক ভেক্টর। তাহলে যে বরাবর সেই বরাবরের একক ভেক্টর মানটার সাথে গুণ দিতে হবে। তাহলে এবার বোঝো এখানে এ বরাবর বি এর উপাংশ বা অংশক তার মান হচ্ছে বি কস থিটা, এটা নিয়ে কোনো সংশয় নেই, মান হচ্ছে বি কস থিটা। এই যে মানটা হচ্ছে বি কস থিটা। এবার একে এটা কি আছে? স্কেলার হয়ে আছে না? কি বানাইতে হবে? কি করতে হবে? একক ভেক্টর ইউনিট ভেক্টর গুণ দিতে হবে। কোন দিকের ইউনিট ভেক্টর? আই জে কে। কোনটা? আইও না, যেও না, কেও না। এখানে যখন কেউ যেন বলতেছিল যে কোনটা যেন, বলো কে বলতেছিল? এ ক্যাপ। কেন এ ক্যাপ? কোন বরাবর? এই দেখো লেখাই আছে কোন বরাবর? এ বরাবর। চিত্রের দিকে তাকাও, কোন বরাবর? এই যে বি কস থিটা, দেখো এই যে দিক দিয়ে দিচ্ছি, এই যে দিক। কোন দিকে? এর দিকে। তাহলে যে দিকে সেই দিকের একক ভেক্টর অর্থাৎ এ ক্যাপ গুণ দিয়ে দিতে হবে। কথা বুঝছো? এবার তোমার একটা শর্টকাট শিখাই দিই। যার লম্ব বিক্ষেপ, যার উপাংশ, যার অংশক তারই কস থিটা। এবার যদি বলে লম্ব বিক্ষেপ, তুমি তার কস থিটা লিখে থেমে যাবা, আর কিছু লেখার দরকার নেই। কিন্তু যদি বলে উপাংশ বা অংশক, তখন তোমার টার্গেট হচ্ছে ভেক্টর বানানো। তাহলে তুমি আগে যার উপাংশ যার অংশক তার কস থিটা লিখবা, লেখার পরে একে ভেক্টর বানাইতে হবে। তাহলে যে দিক বরাবর সেই দিক বরাবরের একক ভেক্টর গুণ দিয়ে দিবা। তাহলে বলো তো পি বরাবর কিউ এর লম্ব বিক্ষেপ কি হবে? কিউ কস থিটা। তারপরে এই যে লম্ব বিক্ষেপ বলছি, থামতে হবে, ঠিক আছে? লম্ব বিক্ষেপ পি বরাবর কিউ এর লম্ব বিক্ষেপ কিউ কস থিটা, শেষ। এবার যদি বলি পি বরাবর কিউ এর উপাংশ কিউ কস থিটা, পি বরাবর পি ক্যাপ। কথা বোঝা গেছে? পারা যাবে এখন? তাহলে এবার আসো বি কস থিটা, এই দেখো উপরে আছে বি কস থিটা, এ ডট বি ডিভাইডেড বাই এ। এ ভেক্টর মানে একক ভেক্টর, এর একক ভেক্টর। কোন ভেক্টরের একক ভেক্টর কিভাবে পাওয়া যায়? ওই ভেক্টরকে তার মান দিয়ে ভাগ করে। এ ডট বি, দেখো এ ডট বি তো আছে, এই যে এ ডট বি করছি আমরা 6, আর এ হচ্ছে √14। এই দেখো নিচে আবার এ এর মান অর্থাৎ √14। এবার এ ভেক্টর হচ্ছে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। তাহলে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। এবার আসো দেখো 6 ডিভাইডেড বাই √14, 14, তাহলে 6 ডিভাইডেড বাই 14, 3 ডিভাইডেড বাই 7, 2i ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ। অনেকে কি করে এই যে 3 ডিভাইডেড বাই 7 এটাকে ব্র্যাকেটের ভিতরে দিয়ে দেয়, অর্থাৎ 6 ডিভাইডেড বাই 7i ক্যাপ, 3 ডিভাইডেড বাই 7 জে ক্যাপ, 9 ডিভাইডেড বাই 7 কে ক্যাপ। তুমি এ পর্যন্ত রাখলেও হবে, আবার এটাকে ব্র্যাকেটের মধ্যে নিয়ে গিয়ে লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তাই বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে। দেখো এই এবার নতুন টপিক, ক্রস গুণন বা ভেক্টর গুণন। আমরা ভেক্টরের সাথে ভেক্টরের দুই ধরনের গুণ জানি। ভেক্টরের সাথে ভেক্টরের দুই ধরনের গুণ। যদি দুইটা ভেক্টর রাশি গুণ করে স্কেলার রাশি পাওয়া যায় তাহলে সেটা ডট গুণ বা স্কেলার গুণ, আর দুইটা ভেক্টর রাশি গুণ করে যদি একটা ভেক্টর রাশি পাওয়া যায় তাহলে সেটা ক্রস গুণ বা ভেক্টর গুণ। তো এটা নিয়ে আজকের আলোচনা। তাহলে একটু সংজ্ঞা প্রথমে লিখি। ভেক্টরের যে গুণন পদ্ধতিতে, ভেক্টরের যে গুণন পদ্ধতিতে, যে গুণন পদ্ধতিতে
দুইটি ভেক্টর রাশি গুণ করে একটি ভেক্টর রাশি পাওয়া যায়। ভেক্টর রাশি চুপ পাওয়া যায় এই কথা না, তাকে ভেক্টর গুণন বল। এটা হচ্ছে ভেক্টর গুণনের সংজ্ঞা, যে দুইটা ভেক্টর রাশি গুণ করব না, ওটা তো আসবে না, এই সাউন্ডই আসে না, মানে এদের কথা বলার সাউন্ডই যায় না এখানে। সে তো বুঝছি, কিসের জন্য? এই চুপ, আর কথা না। সংজ্ঞাটা আমরা লিখলাম, দুইটা ভেক্টর রাশি গুণ করে পাওয়া যাবে একটা ভেক্টর রাশি। তাহলে ধরো এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর, এ আর বি এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন এই দুইটা ভেক্টর আমি ক্রস গুণ করব, তাহলে ক্রস গুণ কি এভাবে লিখলে হবে যে এ বি হয়েছে? তাহলে এইভাবে লিখবো? এভাবে লিখলে হবে না, ক্রস দিয়ে প্রকাশ করতে হবে। ক্রস এটা সমান সমান যা পাওয়া যাবে তা হবে একটা ভেক্টর রাশি। তাহলে লিখলাম সি। বলো ঠিকঠাক লিখছি? কি সমস্যা হয়েছে? এ ক্রস বি করে যা পাওয়া যাবে তা তো একটা ভেক্টর রাশি, আমি স্কেলার বানাই ফেলছি, হবে না। তাহলে সি ক্যাপ, মানে সি এর উপরে তীর চিহ্ন আর কি। তাহলে এখন এর মানও আছে এবং এর দিকও আছে, মান ও দিক দুটাই আছে, তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর রাশি। এইবার শোনো, দেখো যদি জিজ্ঞেস করা হয় ক্রস গুণফলের মান কিভাবে পাওয়া যাবে বা ক্রস গুণফলের দিকটা কিভাবে পাওয়া যাবে, এটা আমরা কিভাবে বের করতে পারবো? দেখো গত ক্লাসে যখন আমরা ডট গুণের উদাহরণ পড়ছিলাম তখন ডট গুণের একটা উদাহরণ আমরা 9-10-এ শিখে আসছিলাম, সেটাকে পাশাপাশি রেখে ফিল করে করে ডট গুণের সূত্র কি হওয়া উচিত, কি হবে, এটা আমরা নিয়ে আসছিলাম। যেমন কাজ হচ্ছে বলা সরণের ডট গুণ, তাহলে কাজ যেভাবে পাওয়া যায় তাহলে ডট গুণের মানটাও সেভাবে পাওয়া যাবে। এভাবে আমরা গেস করে করে এ আর বি দুইটা ভেক্টর ডট গুণ করছিলাম, মনে পড়ে? এখন আমরা ক্রস গুণের এমন কোনো রাশির সাথে পরিচিত না। 9-10-এ ক্রস গুণ করে এমন একটা রাশি পাওয়া যায় এরকম কোনো রাশির সাথে আমরা পরিচিত হই নাই। তো এখন পরিচিত হব হচ্ছে আমরা ইন্টারের সিলেবাসে। ধরো টর্ক, এরকম মানে যে কোনো ক্ষেত্রে টর্ক, এই টর্ক হচ্ছে ভেক্টরের ক্রস গুণের একটা বেশ ভালো উদাহরণ, বোঝার জন্য ফিল করার জন্য ভালো উদাহরণ। তা আমরা এটা বুঝবো, কিন্তু আজকে আমরা একটু ভেক্টরের ক্রস গুণনের মানটা কিভাবে পাওয়া যায় সেটা একটু দেখি, নিয়ম কানুনটা আগে দেখি, তারপরে আমরা টর্ক দিয়ে মিলাই দেখবো যে ঘটনা আসলে সত্যি কিনা বা যা হওয়ার কথা ছিল তাই হচ্ছে কিনা। ক্লিয়ার? তা আজকে আমরা দেখবো মান কিভাবে পাওয়া যায় এবং দিক বের করার নিয়মটা কি। তো দেখো এ ভেক্টর আর বি ভেক্টর ক্রস গুণ করব, তাহলে ক্রস গুণ করলে এ বি, আগে আমরা বলতাম ডট গুণনের ক্ষেত্রে দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos থিটা। এবার বলবো দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos থিটা না sin থিটা। এইটুকু যদি লিখি তাহলে এ বি sin থিটা, দেখো শুধু জাস্ট মান প্রকাশ করে। এবার শুধু মান লিখলে তো হবে না, দিকও লাগবে। এইবার দিক লেখার জন্য কি করবো? উপরে তীর চিহ্ন দিব। এভাবে এইভাবে তীর চিহ্ন কোনোদিন দেখছো? সবগুলোর সাথে একবারে তীর চিহ্ন এরকম হবে না। এ আর বি এর উপর দেবো শুধু না, তাহলে কি করব? একটু আগেই তোমাকে বলছি, হ্যাঁ কোনো একটা জাস্ট মানকে যদি ভেক্টর বানাইতে হয় একক ভেক্টর গুণ দিয়ে দাও। কোন একক ভেক্টরটা গুণ দিব? আই, জে, কে, কোনটা? আমি কি জানি যে এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে? জানি না তো। এই কারণে এখানে যে একক ভেক্টরটা আনবো সেটা হচ্ছে ইটা ক্যাপ।
মানে এই ইটা ক্যাপ এটা স্পেশালি ক্রস গুণের ডিরেকশন নির্দেশ করে। ক্রস গুণ করে যে ফলাফলটা পাওয়া যাবে সেটা যেদিকে ইটা ক্যাপটা সেই দিকটা নির্দেশ করে। ঠিক আছে, ক্রস গুণের জন্য আমরা এটাকে লিখছি। তাহলে এইটাই হচ্ছে আমার ক্রস গুণনের সূত্র। এবার শোনো, শুধু মান দরকার, আমার শুধু মান দরকার, মান এ ক্রস বি। আমি তোমাকে জিজ্ঞেস করলাম আমি শুধু মান কিভাবে পাবো, বলো তুমি তখন কি বলবা? যে ভাই দুইটা ভেক্টরের মান গুণ করেন এবং তাদের মধ্যবর্তী কোণের সাইন থিটা গুণ করেন, কস থিটা না। তাহলে এখান থেকে যে ফলাফলটা পাওয়া যাবে সেটাই হচ্ছে মান। তাহলে বলো তো এ বি সাইন থিটা এটা কি? আর এই একক ভেক্টর এটা কি? দিক। কথা বুঝছো? একক ভেক্টর ইউনিট ভেক্টর, ও কি এর মানের উপরে কোনো প্রভাব ফেলবে? কারণ এর মান তো এক, তো এর সাথে যা গুণ হবে সেটা তো একই গুণ হবে। তাহলে এটা শুধুমাত্র দিক নির্দেশ করবে আর এটা হচ্ছে মান নির্দেশ করবে। এখন বলো তো মান বোঝানোর জন্য যা আমি লিখছি ঠিক লিখছি? এ ক্রস বি লিখছি তো এ ক্রস বি মানে এ বি সাইন থিটা একক ভেক্টর ইটা ক্যাপ। তাহলে এ ক্রস বি মান বোঝাচ্ছে, তো মান বোঝানোর জন্য মডুলাস দিতে হবে। অনেকে কি করে এভাবে লেখে, ধরো অনেকে এভাবে লিখলো যে এ আমি বলছিলাম যে কোনো একটা ভেক্টরকে ধরো এ ভেক্টর, তো তার মান বোঝানোর জন্য এর উপরে তীর চিহ্ন দিয়ে মডুলাসও দিতে পারে আবার শুধু এও দিতে পারে। অনেকে ভাবে যেহেতু মডুলাসও দিতে পারি শুধু এও দিতে পারি, তো শুধু এ দিব শুধু বি দিব, এ ক্রস বি। তো এরকম ভাবে লিখবো না, এভাবে লেখা যাবে না। এভাবে যদি লিখি তাহলে কি বোঝাবে? এ এর মান গুণ বি এর মান, ক্রস গুণফলের মান বোঝাবে না। তাহলে এইটা এই যে এইভাবে ঠিকঠাক ভাবে লিখতে হবে। তাহলে এইটা হচ্ছে মান প্রকাশ করে। এখন আসো এখান থেকে কিছু কথা আছে। যদি বাংলায় এই কথাটা লিখি কি লিখবো? দুইটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের সাইনের গুণফল। ডট গুণনে আরো একটা কথা লিখছিলাম, যে কোনো একটি ভেক্টরের মান এবং ওই ভেক্টর বরাবর অপর ভেক্টরের লম্ব বিক্ষেপ, ওই যে বি কস থিটা একটু আগে করলাম। এবার শোনো, ভালো করে শোনো, এবার তো কস থিটা না, এবার তো সাইন থিটা। তাহলে এইভাবে কি লেখা যায় দেখি তো? এটা তো এ, তাহলে দেখো এইটুকু কি বলো? বি কস থিটা। তো এটা তো এ বরাবর বি এর লম্ব বিক্ষেপ বোঝাবে, এ বরাবর। এবার দেখো নিয়ম ছিল কস থিটা হলে লম্ব দিক বরাবর, মানে দেখো এই যে বি এর এই বরাবর ছায়া, এর বরাবর ছায়া হচ্ছে বি কস থিটা। তাহলে এই বরাবর ছায়াটা কি হবে? এটা হবে বি সাইন থিটা। বুঝলো? তাহলে এর মানের সাথে দেখো এখানে তাকাও, এর মানের সাথে আমি একটু এভাবে লিখতে পারি না? এ আলাদা করে বি সাইন থিটাকে বেড়ার মধ্যে লিখলাম। তাহলে এটা এর মান, আর এই বি সাইন থিটা হচ্ছে এর দিকে না, এর লম্ব দিকে। কার লম্ব বিক্ষেপ? বি এর লম্ব বিক্ষেপ। এর দিকে না, এর লম্ব দিকে বি এর লম্ব বিক্ষেপ। তাহলে কথাটা এবার দেখো তাকাও, এর মান এর লম্ব দিকে বি এর লম্ব অভিক্ষেপ। আচ্ছা যদি এভাবে লিখতাম বি এ সাইন থিটা, বি এর মান বি এর লম্ব দিকে, বি এর দিকে না, বি এর লম্ব দিকে এ এর লম্ব বিক্ষেপ। তাহলে একবারে যদি লিখি যে কোনো একটি ভেক্টরের মান, যে কোনো একটি ভেক্টরের মান গুণ ওই ভেক্টরের লম্ব দিকে বাকি ভেক্টরের লম্ব বিক্ষেপ, ওই ভেক্টরের লম্ব দিকে বাকি ভেক্টরের লম্ব অভিক্ষেপ। কোন দিকে? লম্ব দিকে। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে ক্রস গুণ আর ডট গুণের এই যে পার্থক্যটা, ডট গুণে ছিল যে কোনো একটি ভেক্টরের মান এবং ওই ভেক্টরের দিকে বাকি ভেক্টরের লম্ব বিক্ষেপ, আর এখানে হচ্ছে যে কোনো একটা ভেক্টরের মান ওই ভেক্টরের লম্ব দিকে বাকি ভেক্টরের লম্ব বিক্ষেপ। ঠিক আছে? তাহলে মান কিভাবে পাওয়া গেল বুঝলাম, মানের কথাবার্তা শেষ। শুধু মান দিয়ে তো আর ক্রস গুণ হবে না, কি জড়িত? দিক জড়িত। বের করতে চাই দিক। দিক বের করার নিয়ম কি? দিক বের করার জন্য বলা হচ্ছে
এই যে এ আর বি ভেক্টরকে আমি ক্রস গুণ করলাম, এদের ক্রস গুণফলের দিক হবে এ আর বি যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর। দেখো এখানে বোর্ডের তলে আঁকছিলাম এ আর বি কে, এই যে বোর্ডের তলে এ বি যে তলে আছে সেই তলের লম্ব বরাবর এদিকে, অথবা লম্ব বরাবর ভেতরের দিকে, মানে এই তলের লম্ব বরাবর এদিকে অথবা ভেতরের দিকে, এদিকে অথবা ভেতরের দিকে, বুঝছো? এটা বলা হচ্ছে। দেখি তো এই দিকটা কিভাবে পাওয়া যায়। মানে দেখো কনফিউশন, তুমি বলতে পারো এই তো ভাই পেয়ে গেছি লম্ব বরাবর, কিন্তু লম্ব বরাবর এদিকে নাকি এদিকে সেটা একটু বুঝতে চাই। তাহলে দিক নির্ণয়, ইটা ক্যাপের দিক নির্ণয়, এই যে ইটার দিক নির্ণয়। তাহলে দিকটা হবে হচ্ছে যে দুইটা ভেক্টরকে আমি ডট গুণ করব সেই ভেক্টর দ্বয় যে তলে অবস্থিত সেই তলের লম্ব বরাবর। এবার দেখো এটা বোঝার জন্য দুইটা চিত্র আঁকবো। ধরো টেবিলের তল, টেবিলের পৃষ্ঠ, এই যে একটা টেবিল, ঠিক একই রকম আর একটা, এই যে দুইটা টেবিল। এই টেবিলের তলে অর্থাৎ টেবিলের পৃষ্ঠে দুইটা ভেক্টর সাহিত্য আছে, এ একটা ভেক্টর, বি একটা ভেক্টর, এই যেটা হচ্ছে বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। এ একটা ভেক্টর, বি ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ থিটা। দুইটা কেন আঁকলাম? একবার এ ক্রস বি করব আর একবার বি ক্রস এ করব। এখন এই দিক বের করার দুইটা নিয়ম আছে, দুইটা পদ্ধতি। প্রথম 1 নম্বর পদ্ধতি হচ্ছে ডান হাতি নিয়ম, তো এটাকে বলা হয় রাইট হ্যান্ড থাম্ব রুল। দুইটা নিয়ম আছে। আর একটা হচ্ছে স্ক্রু নিয়ম, ডান হাতি স্ক্রু নিয়ম, মানে একবার হাত ঘুরায় বের করবো আর একবার স্ক্রু ঘুরায় বের করবো, এই হচ্ছে কথা। এখন দেখো, তারপর বোর্ডে দেখো, টেবিলের তলে এ ভেক্টর বি ভেক্টর আছে, টেবিলের তলে এ ভেক্টর বি ভেক্টর আছে। এই যে তল বোঝানোর জন্য এভাবে আঁকছি, মানে এটা বোর্ডের তলে না, কিন্তু একটা টেবিলের তলে, এইভাবে টেবিলের তল আছে। এখানে আমি এ ক্রস বি করব, তাহলে এ ক্রস বি মানে এ বি সাইন থিটা একক ভেক্টর ইটা ক্যাপ। এখানে বি ক্রস এ করব, বি এ সাইন থিটা বা এ বি সাইন থিটা একই তো কথা। তাহলে বি এ সাইন থিটা বা এ বি সাইন থিটা একই কথা, এখানে ইটা ক্যাপ। তাহলে দেখো পার্থক্য কি থাকলো দুইটার মধ্যে? এ বি সাইন থিটা একক ভেক্টর ইটা ক্যাপ, এ বি সাইন থিটা একক ভেক্টর ইটা ক্যাপ, পার্থক্য কি থাকলো? পার্থক্য মানে কোনো সমস্যা নেই, এ বি সাইন থিটা এ বি সাইন থিটা। পার্থক্য হচ্ছে দিক, এর ইটা ক্যাপ যেদিকে এর ইটা ক্যাপ সেদিকে না, ঠিক তার বিপরীত দিকে। তুমি এখন দেখতে পারবা, দেখো নিয়মটা দেখো, রাইট হ্যান্ড থাম্ব রুল। দুইটা ভেক্টর, কলম ধরো, দুইটা ভেক্টর, এই এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, লালটা এ ভেক্টর, সবুজটা ধরো বি ভেক্টর। এটা টেবিলের তলে আছে, এই যে টেবিলের তলে আছে, এটা এ এটা বি। এবার রাইট হ্যান্ড থাম্ব রুল বলতেছে প্রথম ভেক্টর বরাবর এ ক্রস বি, প্রথম ভেক্টর কোনটা? এ বরাবর আমি আমার ডান হাতটাকে রাখলাম, ডান হাত রাখার পরে ক্ষুদ্রতর কোণে, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী ক্ষুদ্রতর কোণে মুঠো পাকিয়ে বাকি ভেক্টরটার দিকে ঘুরবো, ক্ষুদ্রতর কোণে মুঠো পাকিয়ে বাকি ভেক্টরটার দিকে ঘুরবো। এবার ক্ষুদ্রতর কোণ বুঝি, দেখো এই একটা কোণ ক্ষুদ্র কোণ, আর এই পাশের একটা কোণ বৃহৎ কোণ, বুঝছো? ক্ষুদ্র কোণ বৃহৎ কোণ, কোন কোণে? ক্ষুদ্র কোণে। এ বরাবর হাত রাখলাম, বাকি ভেক্টরের দিকে অর্থাৎ বি এর দিকে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো। এই যে ক্ষুদ্রতর কোণ, ক্ষুদ্রতর কোণে বাকি ভেক্টরটাকে ধরার চেষ্টা করব, বাকি ভেক্টরটাকে এভাবে মুঠো পাকিয়ে ধরার চেষ্টা করব। এটা করলে আমার বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে উপরের দিকে, এই বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে এটাই হচ্ছে ক্রস গুণফলের ডিরেকশন। কথা বোঝা গেল? ডান হাতকে প্রথম ভেক্টর বরাবর রেখে ক্ষুদ্রতর কোণে বাকি ভেক্টরটাকে ধরার চেষ্টা করলে বৃদ্ধাঙ্গুলি যেদিকে থাকবে সেটাই হচ্ছে ক্রস গুণফলের ডিরেকশন। এ ক্রস বি
এ ক্রস বি কোন দিকে? উপরের দিকে। এ ক্রস বি উপরের দিকে, তাহলে ক্রস গুণফলের ডিরেকশন এই যে উপরের দিকে। এটাই হচ্ছে আমার এই ক্ষেত্রে ইটা ক্যাপের ডিরেকশন বা এ ক্রস বি ভেক্টরের ডিরেকশন। বুঝতে পারছো? এটাকে আমি ধরো সি ভেক্টর বললাম, যে সি ভেক্টর। ক্লিয়ার? দেখো যদি বোঝা না যায় এই চিত্রটা বোঝার ট্রাই করবো। 3 4 এ ভেক্টর, এটা আঁকা লাগবে না তোমাদের। বি ভেক্টর এ ক্রস বি, এ ক্রস বি, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? উপরের দিকে, দ্যাট ইজ এ ক্রস বি এর ডিরেকশন। এই বুঝলা? পারা যাবে? তাহলে সেটা যদি স্থূলকোণ হতো তাহলে তো দিক উল্টা হয়ে যাবে। না, স্থূলকোণ কেন হবে? আমি তো সূক্ষ্মকোণটাই নিব। যদি আমি স্থূলকোণ করি, না, আমি এই স্থূল দিলাম থিটাটা, আর বাবা স্থূল দিতে পারিস, কিন্তু আরেকটা সূক্ষ্ম হয়ে যাবে। তখন তো এদিকে আমি তো ঘুরে যাচ্ছি না, মানে কি স্থূলকোণ? ক্ষুদ্রতর কোণ বলছে। তখন তাহলে এদিকে ধরতে হবে না। যাই হোক না কেন, দুইটা ভেক্টরের মধ্যে একটা ক্ষুদ্র কোণ একটা বৃহৎ কোণ থাকবে। তুই ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবি, তখন তো আমি এরকম ভাবে মুঠো বাঁকাতে পারবো না, এরকম ভাবে। যেভাবে পারবি সেইভাবে মুঠো পাকাবি। এদিকে হয়ে যাবে। দেখবো কোন দিকে হয়। এবার বি ক্রস এ, এটা এ এটা বি, কি বলা হচ্ছে? বি ক্রস এ। দেখ এবার তুই ভালো করে দেখ, বি বরাবর প্রথম ভেক্টর কোনটা? বি বরাবর আমি আমার ডান হাতটাকে রাখবো, এই যে ডান হাত রাখলাম, ক্ষুদ্রতর কোণ কিন্তু এটা। তাহলে বি বরাবর ডান হাতটাকে রাখলাম, রেখে ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো। মুঠো পাকায় লাল লাল কালির দিকে যাব, লাল কলমের দিকে যাব। মুঠো পাকে, মুঠো হয়, হয় মুঠো হয়, হয় না। তাহলে হাত ঠিকভাবে রাখি নাই। হাতকে রাখতে হবে যেভাবে মুঠো হবে সেইভাবে রাখতে হবে। তাহলে এই যে হাতের দিকে তাকাও ভালো করে, এই বরাবর রাখলাম, এইবার ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো, ক্ষুদ্রতর কোণে মুঠো পাকাবো। কোন দিকে? নিচের দিকে। এটা হচ্ছে বি ক্রস এর ডিরেকশন। এই দিক বরাবর এই ক্ষেত্রে একক ভেক্টর ইটা ক্যাপ থাকবে। তাহলে দেখো এটাকে যদি আমি সি ভেক্টর বলি, এটাকে যদি সি ভেক্টর বলি, তাহলে এটাকে কি সি বলা যায়? এটাকে মাইনাস সি বলতে হবে। কথা বুঝছো? এটাকে বলতে হবে মাইনাস সি। যাই হোক, তাহলে এখানে এ ক্রস বি, একটু থিটার চিহ্নটা দিয়ে দিলে বোঝা যাবে ভালো। আর এখানে বি ক্রস এ। এখন দেখো এটা তো খুব বড় লোকি চিত্র হয়ে গেছে, আর এটা তো অনেক বড় লোকি চিত্র। এবার আমরা পরীক্ষায় আঁকবো হচ্ছে গরিবের চিত্র। গরিবের চিত্রটা বোঝো। এই একটা তীর, তীর ধনুকের তীর। এই তীরটা আমি ছুড়ে দিয়েছি, তোমার দিকে যাচ্ছে তীরটা। তুমি তীরের কি দেখতে পাবা? দেখো তীরের সুচালু অংশটা, মাথা। তীর তোমার দিকে যাচ্ছে, তুমি তীরের এই যে মাথার অংশটা দেখতে পাবা, যেটা দেখতে একটা ফোঁটার মতো, একটা বিন্দুর মতো, তাই না? সামনে থেকে দেখলে। এবার তীর তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তুমি তীর ছুড়ে দিছো, তাহলে এভাবে চলে যাচ্ছে। পিছনের অংশটা দেখতে পাবা, তীরের পেছনের অংশটা। পিছনের অংশটা যখন তীর তোমাকে ছেড়ে চলে যাচ্ছে তখন তুমি ক্রস দেখতে পাবা। কথা কি বুঝছো? এটা যে আমি যদি তীর এদিকে চলে যাই ক্রস দেখতে পাবো, উপরের দিকে চলে আসে ডট দেখতে পাবো। এইবার দেখো গরিবের চিত্র, এ এটা, বি এটা। এবার এ ক্রস বি ধরো, এই যে এ ক্রস বি, এ ক্রস বি করতে চাই আমি। তাহলে প্রথম ভেক্টর এ বরাবর ডান হাত রেখে ক্ষুদ্রতর কোণে বাকি ভেক্টরের দিকে মুঠো পাকাবো, অর্থাৎ বি এর দিকে মুঠো পাকাবো। এই যে এ ক্রস বি, বৃদ্ধাঙ্গুলি কোন দিকে? এই যে উপরের দিকে, এই বরাবর। ঠিক আছে? তাহলে তীর এদিকে আসতেছে, তুমি তীরের কি দেখতে পাবা? মাথাটা, সুচালু অংশটা, ফোঁটার মতো অংশটা। তাহলে তুমি কি করবা? ওই দুইটা ভেক্টরের পাদবিন্দুতে একটা গোল দিবা। গোল দেওয়ার পরে তুমি তীরের কি দেখতে পাবা? সুচালু মাথাটা দেখতে পাবা, ডট দিয়ে দিবা, আর তার নিচে লিখে দিবা এ ক্রস বি। ঠিক আছে? বুঝতে পারছো? এটাই হচ্ছে ডিরেকশন। এখন টিচারও বুঝবে তুমি কি বোঝাতে চাইছো, আর তুমি তো নিজে বুঝেই গেছো। তাহলে কি বোঝাতে চাচ্ছ বলো তো? এ ক্রস বি এদিকে। এখন তুমি তো এদিকে ভেক্টর আঁকতে পারবা না, তুমি তো বোর্ডের তলে এদিকে ভেক্টরটা আঁকতে পারবা না। তাহলে যেহেতু আঁকতে পারবা না, ডট দিয়ে বোঝাবা যে ভেক্টরটা এদিকে। ক্লিয়ার? এইবার যদি বলি বি ক্রস এ,
বি ক্রসে। তাহলে এবার দেখো, এই দেখো দেখো, বি বরাবর হাত রাখছি, রেখে ক্ষুদ্রতার কোণে মুঠো পাকাবো। হবে এইদিকে হবে না, দেখ হাত বাঁকে লাগে না, ওটা করে তাহলে হাত এভাবে রাখা যাবে না। এই ক্ষুদ্রতার কোণে বি ক্রসে, বি ক্রসে কোন দিকে? ব্যথা লাগলো, ভেতরের দিকে। তাহলে এবার গোল দিব, ভেতরের দিকে চলে যাচ্ছে মানে ক্রস, আর নিচে লিখে দিব দিস ইজ বি ক্রস এর ডিরেকশন। তাহলে এ ক্রস বি যেদিকে, বি ক্রসে তার বিপরীত দিকে। তাহলে বোর্ডের তলে লম্ব বরাবর, ডট দেখে বুঝে যাবো এই বরাবর, আর ক্রস দেখে বুঝে যাবো ভিতরের দিক বরাবর। এটা কি বুঝতে পারছো? তাহলে এটা গেল প্রথম নিয়মটা, রাইট হ্যান্ড থাম্ব রুল। আর একটা আছে স্ক্রু নিয়ম 2, স্ক্রু নিয়ম। দেখো বোর্ডে দেখো, দেখো স্ক্রু নিয়ম হচ্ছে আগে হাত ঘোরানো হয়েছে, এবার স্ক্রু ঘোরানো হবে, আর কিচ্ছু না। দেখো খুব সহজ জিনিস, দুইটা ভেক্টরের পাদবিন্দুতে স্ক্রুটাকে বসাবা। নিয়ম কি? দুইটা ভেক্টরের পাদবিন্দুতে স্ক্রুটাকে বসাবো। বসানোর পরে যে ভেক্টর দিকে ঘুরতেছো এই স্ক্রুটাকে সেই ভেক্টরের দিকে ঘোরাবা, সেইভাবে ঘোরাবা। তাহলে সেইভাবে ঘুরাইলে স্ক্রুটা যেদিকে যাবে সেটাই হবে হচ্ছে ক্রস গুণফলের ডিরেকশন। দেখো দেখো, এ ক্রস বি না, এইভাবে না, এইভাবে ঘুরতেছে না, এইভাবে, এই দিকে ঘুরতেছে, এই দিকে। তাহলে স্ক্রুটাকে এইদিকে ঘোরাও, এইভাবে ঘুরাইলে দেখো উপরের দিকে ওঠে স্ক্রুটা। তাহলে কোন দিকে উঠতেছে? উপরের দিকে। ওকে ঠিক আছে, এটাই এ ক্রস বি। বোঝা গেল? স্ক্রু ঘুরাইলে স্ক্রু উপরের দিকে ওঠে। পানির ট্যাপের কথা চিন্তা করো না, পানির ট্যাপ খুললে, ঠিক আছে। এবার এদিকে তাকাও, বি ক্রসে দেখো এই যে টাইট দিচ্ছি এইভাবে, কোন দিকে যাচ্ছে? নিচের দিকে যাচ্ছে। তাহলে এইভাবে ঘোরানো হচ্ছে, তাহলে নিচের দিকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে বি ক্রসে। কথা কি বুঝছো? তোমার এই যে পানির বোতল দিয়ে হবে, দেখো এইভাবে এ ক্রস বি, এই যে এইদিকে, এইদিকে, এই খুলে উঠে নিয়ে আসলো কোন দিকে? উপরের দিকে। প্যাচটা খুলে উপরে উঠে আসলো না? এবার এদিকে বি ক্রসে, এই যে বি ক্রসে কোন দিকে? নিচের দিকে। বোঝা গেছে? তো এইটা হচ্ছে ক্রস গুণফলের ডিরেকশন। এখন তুমি ম্যাথ ট্যাথ করার সময় কি কাজ করবা? তুমি কি পরীক্ষার হলে স্ক্রু নিয়ে যাবা সাথে করে? একটা পানির ট্যাপ খুলে নিয়ে যাবা? অনেক সময় পানির বোতল তোমার কাছে সাথে নাও থাকতে পারে। এখন দেখো খেয়াল করো, হয়তো কলম টলম, অনেক সময় কলমের সিস্টেম এটা নাও থাকতে পারে, প্যাচ সিস্টেম নাও থাকতে। তুমি কি ডান হাত বাসায় রেখে পরীক্ষা দিতে যাবা? বলো, যেখানেই যাও ডান হাত তো থাকবে সাথে। তাহলে ডান হাতি নিয়মটা, এই যে ডান হাতি নিয়মটা, এটার উপরে বেশি জোর দিবা। কথা বুঝছো? এটার উপরে বেশি জোর দিবা, মানে হাত সবসময় থাকবে তোমার সাথে, ঠিক আছে? ওকে, যাও।